শওকত মোল্লা কথায় কথায় হুমকি দিত, সেই শওকত মোল্লা পরাজিত হওয়ার পরে কোথায় আছে? এরকম অজস্র শওকত মোল্লা, অজস্র জাহাঙ্গীর খান, তারা এখন মানুষের রোষানলের মধ্যে পড়েছে। বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একেবারে ডাউন একদম কাউন্সিলর, যাকে পাচ্ছে তাকে দেখেই বলছে চোর চোর চোর। তার মানে মানে চৌর্যবৃত্তিটা এবং দুর্নীতিটা এমন একটা জায়গায় নিয়ে গেছিলেন যে ফল তার নির্বাচনে জনগণের সামনে হওয়ার ক্ষমতা আপনাদের নেই। আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে ব্যর্থ হয়েছেন, বিজেপিকে আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ হয়েছে, এটা মুসলমান সম্প্রদায়ের মানুষরা বুঝে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সিএ আটকাতে পারেনি, এর কিন্তু ডেভিডেন্টই শতরূপ ঘোষ যে রাস্তায় ছিল তার ডেভিডেন্টই কিন্তু ফলতায় সিপিআইএম দল পেয়েছে। পরিষ্কার শতরূপ ঘোষ রাস্তায় ছিল, সোশ্যাল মিডিয়াতে ব্যাপক প্রচার করেছিল, মুসলমান সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা বার্তা গিয়েছিল। বাংলায় পরিবর্তন হয়েছিল, ফলতায় ইতিমধ্যে পুনর্নির্বাচন হয়েছে, সেখানেও গেরুয়া ঝড়। নির্বাচনের প্রভাব কতটা আপনার মনে হচ্ছে যে জাহাঙ্গীর পুষ্পা যাকে বলা হতো সে একেবারে চতুর্থ স্থানে, নোটার সাথে লড়াই হচ্ছে তার? দেখো, এই নির্বাচনটা তৃণমূলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, যে বিরোধী দলে বসে তৃণমূল আদতেও কতটুকু লড়াই দিতে পারে। কিন্তু প্রথমে জাহাঙ্গীর নিজের থেকে সরে যাওয়া, তারপরে অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায় কেন গেল না, এই প্রশ্নটা আমার কাছে খুব বড় প্রশ্ন। যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন ফেসবুক লাইভ করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো কখনো বাইট দিচ্ছেন, কিন্তু কেন আপনারা কর্মীদের পাশে দাঁড়ালেন না? আপনারা দাঁড়াতে পারলেন না, তার কারণ ফলতাবাসীর প্রতি যে আপনারা প্রতারণা করেছেন, ফলতাবাসীকে যেভাবে ভয় ভীতি সন্ত্রস্ত করে রেখেছিলেন, ফলতাবাসীকে বছরকে বছর আপনারা যেভাবে ভোট দিতে দেননি, ফলতাবাসীর উপরে যে অত্যাচার আপনারা করেছেন, সেইটাকে ফেস করবার মতন ক্ষমতা না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আছে, না মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহস হয়নি ফলতাতে গিয়ে প্রচার করা, সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাহস হয়নি ফলতাতে গিয়ে প্রচার করা। আর যে জাহাঙ্গীরের কথা বলছো, যে পুষ্পার কথা বলছো, তিনি তো রাজ্য সরকারে যখন ছিল তখন পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে এই গুন্ডামিগুলো করতেন। পুলিশ প্রশাসন যেই মুহূর্তে সরে গেছে, সেই মুহূর্তে পুষ্পার ফানুস শুকিয়ে গেছে, গুড়িয়ে গেছে। ফলে আমি পরিষ্কার করে বলছি যে এই পুষ্পা মডেলগুলোই তৈরি হয়, এই রবিনহুড মডেলগুলোই তৈরি হয় পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে। এটা বারবার আমাদের রাজনীতির অভিজ্ঞতা থেকে আমরা বলছি। বাম আমলেও যারা এই ধরনের পুষ্পার ক্যারেক্টারে কয়েকজন ছিলেন, তাদের বিরুদ্ধেও কিন্তু ওই পুলিশ প্রশাসন ব্যবহার করেই কিন্তু ওই দাপট ছিল। আজকেও তৃণমূলের যে সমস্ত নেতাদেরকে, এই যে ধরো আজকে তুমি প্রশ্ন করবে না উদয়ন গুহ কোথায়, যে উদয়ন গুহ প্রতিনিয়ত হুমকি দিত, যে উদয়ন গুহ হাত পা ভাঙার থেকে শুরু করে হুমকি দিয়ে রাখতো, সেই উদয়ন গুহ এখন কোথায়? তুমি এবার প্রশ্ন করবে না অনুব্রত মণ্ডল, গুরবাতাসার অনুব্রত মণ্ডল কোথায় এখন? সব তো লুকিয়ে আছে। যে শওকত মোল্লা কথায় কথায় হুমকি দিত, সেই শওকত মোল্লা পরাজিত হওয়ার পরে কোথায় আছে? এরকম অজস্র শওকত মোল্লা, অজস্র জাহাঙ্গীর খান, তারা এখন মানুষের রোষানলের মধ্যে পড়েছে। তারা বুঝতে পারছে যে পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, পুলিশ প্রশাসন নেই, ফলে গুন্ডামি করার কোনো সুযোগ নেই। ফলে আমি বলবো যে তৃণমূল কংগ্রেস কিন্তু কেবল এই নির্বাচনে পরাজিত হয়েছে তা নয়, মানুষের দ্বারা প্রত্যাখ্যিত হয়েছে। ধরো, মেজরিটি আসন না পেলে তুমি শাসক হতে পারবে না, কিন্তু তোমার পেছনে তো বিরোধী মানে শিবির, বিরোধীর যারা ভোটার তারা থাকবে। তৃণমূল কংগ্রেসকে অন্তত অফিসিয়ালি 41% লোক ভোট দিয়েছে, 80 জন বিধায়ক তারা পেয়েছেন। কয়জন বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিচ্ছেন? কয়জন কাউন্সিলর মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে যাচ্ছেন? কেন তারা যাচ্ছেন না? কেন রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের কাউন্সিলররা থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে তৃণমূল নেতারা দুর্নীতির দায়ে একের পর এক অ্যারেস্ট হচ্ছেন? কেন তৃণমূল কংগ্রেস এর নেতারা, যাদের ভোট সন্ত্রাস বা মানে হিংসা ছড়ানো বা তোমার গিয়ে হত্যা করা বা বিরোধী কর্মী নেতাদের উপর অত্যাচার করার কাহিনী যেখানে আছে, আজকে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে? কি ছবি মমতা বন্দ্যোপাধ্যায় রেখে গেল, একটা দুর্বৃত্তের শাসন। ভারতবর্ষের অন্য প্রান্তেও পরিবর্তন হয়েছে,
তামিলনাড়ুতে পরিবর্তন হয়েছে, কেরালায় পরিবর্তন হয়েছে, সেখানে কোথাও নেতাদেরকে দেখলে, পরাজিত নেতাদের দেখলে কেউ চোর 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 বলছে না। কেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একেবারে ডাউন একদম কাউন্সিলর যাকে পাচ্ছে তাকে দেখেই বলছে চোর চোর চোর? তার মানে মানে চৌর্যবৃত্তিটা এবং দুর্নীতিটা এমন একটা জায়গায় নিয়ে গেছিলেন যে ফলতার নির্বাচনে জনগণের সামনে হওয়ার ক্ষমতা আপনাদের নেই। আপনার সেই কারণেই প্রার্থী প্রত্যাহার হয়ে গেছে, প্রার্থী নিজেকে সরিয়ে নিয়েছিল। আর তারপরে আপনারা অফিসিয়ালি কিন্তু তারপরেও স্টেটমেন্ট ডায়েরি করেছিলেন প্রার্থী ব্যক্তিগত সিদ্ধান্ত নিতেই পারে, দল কিন্তু আমরা আছি। তার মানে দলীয় প্রতীকে মানুষ ভোট দিল না কেন? আজকে 4 নম্বর আপনাদের জামানা জব্দ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা যে 250 সিটের কথা বলেছিলেন, আপনারা যে ডিজি বাজানোর কথা বলেছিলেন, একটা কমিউনিটি ছেড়ে দিলে তাদের মানে হিন্দুদের কি অবস্থা হতে পারে সেই বার্তা দিয়েছিলেন। আপনারা পলতায় দাঁড়িয়ে বলেছিলেন যে আরেকটা জাহাঙ্গীর বিদ্যুৎ চুল্লি তৈরি করতে বলেছে, 4 তারিখের পরে যারা হার্ট ফেল করে মারা যাবে তাদেরকে সেখানে শ্মশানের কাজ করা হবে। এই রকম একটা পরিস্থিতি আপনারা তৈরি করেছিলেন। সত্যি 4 তারিখে যদি আপনারা ক্ষমতায় আসতেন, রাজ্যে রক্ত গঙ্গা বইয়ে দিতেন আপনারা। মানুষকে ধন্যবাদ যে তারা পরিবর্তন করেছে, কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই পরিবর্তনের পরে আপনারা কিন্তু বিরোধী দলের তকমা হারিয়েছেন। সংখ্যা কিন্তু থাকলেই বিরোধী দল হওয়া যায় না। বিরোধী দলের প্রতি মানুষের এত ঘৃণা কেন? কেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনাদের বুঝতে হবে আজকে স্ট্যালিনের প্রতি বা ওখানে কেরালার মুখ্যমন্ত্রীর প্রতি তো এত ঘৃণা নেই। কেন পশ্চিমবাংলাতে আপামর জনগণের মধ্যে আপনাদের প্রতি এত ঘৃণা, এত বিদ্বেষ, এত প্রত্যাখ্যান? কেন? আপনাদেরকে ইন্সপেকশন করতে হবে, আপনাদেরকে অবশ্যই মানে আত্মসমীক্ষা করতে হবে। আপনারা সেই কাজ করছেন না। আপনারা হারেননি সেই কথা বলছেন। মানুষ লাইন দিয়ে ভোট দিয়েছে, আপনারা বলছেন যে আমরা হারিনি। মানুষের অভিজ্ঞতা আর আপনাদের অভিজ্ঞতা আলাদা, কারণ আপনারা 15 বছর শাসন করে যে দুর্বৃত্তের শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, ধরেছিলেন যে এই শাসন ব্যবস্থায় দিনের পর দিন চালিয়ে যাবেন, অথচ মানুষের পালস আপনারা বুঝতে পারেননি। মানুষ যে নিঃশব্দে যখনই নিরাপত্তা পেয়েছে, যে নিঃশব্দে আপনাদের বিপক্ষে ভোট দিয়েছে, আপনারা টেরই পাননি। এবং সবচেয়ে বড় কথা, আজকে বিরোধী দলের ভূমিকা পালন করার মতন আপনাদের কিন্তু অবস্থা নেই। তার কারণ প্রত্যেক জায়গায় আপনাদেরকে প্রত্যাখ্যান করা হচ্ছে, প্রত্যেক জায়গায় আপনাদের প্রতি বিদ্বেষ মানুষ, প্রত্যেক জায়গায় আপনাদেরকে রীতিমতন চোর চোর বলা হচ্ছে। ফলে এইরকম একটা অবস্থাতে ফলতার যে নির্বাচন হলো, সেই নির্বাচনে কিন্তু আমি পরিষ্কার দুটো জিনিস দেখতে পেলাম। একটা হলো হিন্দু ভোটের কনসলিডেশন বিজেপির পক্ষে আরো বাড়লো, অর্থাৎ ফলতাতে যদি মানে 68-32% মতন একটা তফাৎ দেখি, মানে মুসলিমরা 32% আর হিন্দুরা 68% দেখবো, তার মানে পুরো হিন্দু ভোটের পোলারাইজেশন হয়েছে বিজেপির পক্ষে একদিকে। আরেকদিকে মুসলমান যে ভোটটা এতদিন তৃণমূল কংগ্রেস পেত, সেই মুসলমান ভোটটার একটা বড় অংশই যে বামেদের পক্ষে বা সিপিআইএম বা কাস্তে আতুরির পক্ষে গেছে, সেটা দিনের আলোর মতন পরিষ্কার। আজকে আপনাদের বুঝতে হবে, এত 15 বছর শাসন করবার পরেও দ্বিতীয় স্থান কেন, তৃতীয় স্থানও আপনারা ধরে রাখতে পারেনি। আপনার প্রতীকে যে ভোট পড়েছে সেটা চতুর্থ স্থানের ভোট। তার মানে কমপ্লিটলি ফলতার মানুষ আপনার প্রতীককে পর্যন্ত ভোট দেয়নি। মনে রাখবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে এইটা অর্থাৎ ফলতায় জাহাঙ্গীর সরে গেলেও এটা তাদের অফিসিয়াল অবস্থান নয়, তাদের সাথে যোগাযোগ করে যায়নি। তার মানে অফিসিয়ালি তৃণমূল কংগ্রেসের ঘাস ফুলের প্রতীক কিন্তু ব্যালট বক্সে ছিল, অর্থাৎ ইভিএম এ ছিল। তারপরেও মানুষ কিন্তু ইভিএম এ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেনি, তারা কিন্তু বিরোধী হিসাবে কিন্তু বামেদের সমর্থন করেছে। এবং বামেরা অনেকদিন পরে ফলতা কেন্দ্রে কিন্তু আমি দেখলাম যে 40,000-এর উপর ভোট পেয়েছে, 19%-এর উপর ভোট পেয়েছে। এবং এই রাজনীতিটা বামেরা যে মানুষের কিছুটা আস্থা, এখানে ভেরি ইন্টারেস্টিং যে ফ্যাক্টটা, এখানে কংগ্রেসের প্রার্থী কিন্তু সংখ্যালঘু মুসলমান ছিল, কিন্তু মানুষ কিন্তু ওই মুসলিম ভোটাররা কিন্তু বামেদেরকেই বেশি ভোট দিয়েছেন। তার কারণ তারা কিন্তু তাদের নিজেদের কমিউনিটির মুসলিম প্রার্থীকে ভোট দেননি, তারা কিন্তু হিন্দু, বামেদের প্রার্থী হিন্দু একজন ছিলেন, সেই হিন্দু প্রার্থীকেই ভোট দিয়েছেন। তার মানে দিনের শেষে মুসলিমরা কিন্তু বুঝতে পারছেন যে যদি বিজেপির সাথে লড়াই করতে হয় তাহলে বামেদের সঙ্গে থাকতে হবে। বামেরাই অতীতে
মুসলমানদের সংরক্ষণের প্রশ্নে, মুসলমানদের রক্ষার প্রশ্নে মানে একটা দেওয়ালের ভূমিকা পালন করতেন। আজকেও কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস সরে যাওয়ার পরে মানুষ বুঝতে পেরেছে যে বামে মানে মুসলিম সম্প্রদায়ের মানুষরা বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেস তাদের নিয়ে খেলেছে, ভোট ব্যাংকের রাজনীতি করেছে। ইমাম বাতা, মুয়াজ্জিম বাতার মতন বা রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের উদ্দেশ্যে রাজনৈতিক ভাষণ দেওয়া ছাড়া তাদের শিক্ষা, কর্মসংস্থান, আর্থসামাজিক বিকাশে কোনো কাজ করেনি। ফলে এবং উল্টো দিকে কি করেছে, বিজেপির হিন্দু ভোটের পোলারাইজেশন আটকানোর জন্য একের পর এক ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো জগন্নাথ ধাম করেছেন, কখনো দুর্গাঙ্গন করেছেন, কখনো শিব মন্দির তৈরি করেছেন শিলিগুড়িতে। ফলে আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে ব্যর্থ হয়েছেন, বিজেপিকে আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ হয়েছে, এটা মুসলমান সম্প্রদায়ের মানুষরা বুঝে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সিএ আটকাতে পারেনি, অর্থাৎ নাগরিকত্ব আইন সংশোধনী নিয়ে বড় বড় কথা বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আইনটা আটকাতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় নিবিড় ভোটার তালিকা সংশোধনী, বা এসআইআর আটকাবেন বলেছিলেন, আটকাতে পারেননি। তিনি যে মুসলমানদের ধর্মস্থানে যে বিল এসছিল সেই বিল আটকানোর কথা, ওয়াকআপ বিল যেটা, সেই ওয়াকআপ বিল আটকানোর কথা বলেছিলেন, সেই ওয়াকআপ সম্পত্তির বিল আটকাতে পারেননি, বরঞ্চ তিনি কার্যকারী করেছেন। আর সবশেষে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যতদিন তিনি আছেন বিজেপিকে আটকে রাখবেন। বিজেপিকেও পশ্চিমবাংলার রাজনীতি থেকে তিনি আটকাতে পারেননি। বিজেপি বহাল তবিয়তে ক্ষমতায় এসেছে এবং দীর্ঘ সময় শাসন করতে এসেছে। ফলে এইরকম একটা অবস্থাতে মুসলমান সম্প্রদায়ের মানুষরা বুঝে গেছে যে আর যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা রাখা যায় না। সেই কারণে কিন্তু এই বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, এমনকি নদিয়ার মতন জেলাতে বা উত্তর চব্বিশ পরগনার জেলাতে একটা ভোটের প্রায় 17% মুসলমান সম্প্রদায়ের মানুষ, যারা 2021-এ বিজেপি তৃণমূল কংগ্রেসকে এককাট্টা হয়ে ভোট দিয়েছিল, এবার তারা কিন্তু কোথাও বাম কংগ্রেসকে ভোট দিয়েছে, কোথাও তারা আইএসএফ কে ভোট দিয়েছে, কোথাও হুমায়ুন পার্টি, জনতা উন্নয়ন পার্টিকে ভোট দিয়েছে, আম জনতা উন্নয়ন পার্টিকে ভোট দিয়েছে হুমায়ুন কবিরের। ফলে মুসলমানরা কিন্তু এই 26-এর বিধানসভা নির্বাচনেই কিছুটা আঁচ করতে পেরেছিল যে মমতার পক্ষে বিজেপিকে আটকে রাখা সম্ভব নয়, বরঞ্চ সফট হিন্দুত্বের নাম করে তিনি ট্যাক্স পেয়ারের টাকা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি না করে তিনি মন্দির তৈরি করছেন। ফলে এইরকম একটা অবস্থাতে যে ফলতার নির্বাচন হলো, তাতে দিনের আলোর মতন পরিষ্কার হলো যে মুসলমানদের যদি সংগঠিত হতে হয় কোনো রাজনৈতিক দলের ছায়ায়, তাহলে বামপন্থীরা কিন্তু একটা তাদের অন্যতম শক্তিস্থল হতে পারে। ফলে ফলতার নির্বাচনকে যদি, প্রবণতাকে যদি আমি দেখি, তাহলে দুটো ভাগে ভাগ করব। একটা হলো হিন্দু ভোটের পোলারাইজেশন আরো অ্যাবসলিউট টার্মে হয়েছে, আরো বেশি করে হয়েছে, যার ফলে বিজেপি 1,08,000-এর বেশি ভোটে জয়ী হয়েছে। আর একটা হলো যে মুসলমান ভোটটা তৃণমূল কংগ্রেস এতদিন পেয়ে আসতো, তার একটা বড় অংশই কিন্তু সিপিআইএম দল পেয়েছে। সেই কারণে তাদের 19% বেশি ভোট তারা পেতে সক্ষম হয়েছে। এইটা যদি জারি রাখতে হয় সিপিআইএম দলকে, যদি মুসলমানদের আস্থা সঞ্চয় করতে হয়, তাহলে কিন্তু রাস্তার রাজনীতি একমাত্র উপায়। আমি মনে করি যে ওই যে যেভাবে হকার উচ্ছেদ হচ্ছিল বা বেআইনি বাড়ি মানে উচ্ছেদ হচ্ছিল, তা নিয়ে শতরূপ ঘোষ যেভাবে রাস্তার রাজনীতি কিছুটা সময় করেছিলেন, হয়তো সমালোচনাও হয়েছেন, কারণ বেআইনি বাড়ি কেন থাকবে আমারও প্রশ্ন, কিন্তু তারপরে উনি রাস্তার রাজনীতিটা করতে পেরেছিলেন মুসলমান সম্প্রদায়ের মানুষের জন্য। তিনি শতরূপ ঘোষ যখন তৃণমূল নেতারা ঘরে বসেছিল, তখন শতরূপ ঘোষ এই পার্ক সার্কাসের বিভিন্ন এলাকাতে গিয়ে তিনি পথসভা করেছেন, তিনি মানুষের বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করেছেন। মুসলমান সম্প্রদায়ের কাছে একটা বার্তা গেছে যে হ্যাঁ, নির্বাচনে হারার পরে তৃণমূল কোনো নেতাকে পাওয়া যায়নি, কিন্তু সিপিএম এর নেতাকে রাস্তাঘাটে পাওয়া গেছে। তাদের কজ, সেটা সঠিক হোক বেঠিক হোক, তাদের কজ নিয়ে সিপিআইএম এর শতরূপ ঘোষ অন্তত রাস্তায় ছিল। এর কিন্তু ডেভিডেন্টই, শতরূপ ঘোষ যে রাস্তায় ছিল তার ডেভিডেন্টই কিন্তু ফলতায় সিপিআইএম দল পেয়েছে। পরিষ্কার শতরূপ ঘোষ রাস্তায় ছিল, সোশ্যাল মিডিয়াতে ব্যাপক প্রচার করেছিল, মুসলমান সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা বার্তা গিয়েছিল। মুসলমানরা বুঝতে পেরেছিল যে তৃণমূল কংগ্রেস যখন পরাজিত হয়ে ঘরে বসে আছে, বা জাহাঙ্গীর খান যখন নিজেকে সরিয়ে নিচ্ছেন
তৃণমূল কংগ্রেস যখন আপোষ করছেন তখন কিন্তু সিপিআইএমদের অন্ততপক্ষে পতাকা তুলে আছে। ফলে এই অবস্থাতে কিন্তু যে ভোটটা ফলতাতে হয়েছে, সংখ্যালঘু মুসলমানদের আস্থা অবশ্যই এই সিপিআইএম এর পক্ষে গেছে। এটা যদি জারি রাখতে হয় তাহলে রাস্তার রাজনীতি হলো একমাত্র উপায়। আপনি পলিটিক্স উইথ ডিসপ্লে, অর্থাৎ আপনি প্রকাশ্যে আনতে পারছেন কিনা আপনার রাজনীতি কর্মসূচি, তার উপরে কিন্তু নির্ভর করবে যে ফলতার প্রবণতা আগামী দিনে জারি থাকবে কি থাকবে না। ফলে লড়াইটা আগামী দিনে বেসিক্যালি রাস্তার লড়াই। রাস্তার লড়াইয়ে যদি শতরূপ ঘোষরা বা সিপিআইএম দেখিয়ে দিতে পারে যে তারা তৃণমূলের থেকে কয়েক গুণ এগিয়ে আছে, একদম অ্যাকশনের সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া, মানে ক্রিয়া প্রতিক্রিয়ার রাজনীতি। ক্রিয়া একটা ঘটলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়ার রাজনীতি। উচ্ছেদের একটা ক্রিয়া ছিল, তার ভালো মন্দ নিয়ে আমার কিন্তু ভিন্ন মত আছে। উচ্ছেদের একটা ক্রিয়া ছিল, শতরূপ ঘোষ বা সিপিএম এর থেকে তার প্রতিক্রিয়ার রাজনীতি দেখানো গেছে। সেই প্রতিক্রিয়ার রাজনীতি আপনি করতে পারছেন কিনা তার উপর নির্ভর করবে ফলতার যে প্রবণতা আমরা পেলাম সেটা সারা রাজ্য জুড়ে জারি থাকে কিনা, এবং আগামী পুরসভা নির্বাচন যেটা আসছে সেখানে আপনারা প্রধান বিরোধী পক্ষ হয়ে উঠতে পারেন কিনা। তবে ফলতার নির্বাচন প্রকাশ করলো যে মুসলমান সম্প্রদায়ের মানুষরা, তারা মেজরিটি মানুষই কিন্তু আর তৃণমূলের প্রতি আস্থা রাখতে পারছেন না, সিপিএমকেই প্রধান বিরোধী পক্ষ হিসাবে তারা মনে করছেন।